হ্যালো এভরিওয়ান, এমএসসি এডু টিউটর ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম। আমি সঞ্জয়। আজকে আমরা ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের একটা খুবই মজাদার গল্প নিয়ে আলোচনা করব। সেটা হলো অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে, একটি জ্যোতিষীর দিন। এটা লিখেছে আর.কে. নারায়ণ। এটা খুবই মজাদার গল্প। এই গল্পের মাধ্যমে আমরা জানতে পারবো যে একজন জ্যোতিষী তার কোনো রকম জ্ঞান ছাড়াই সে কিভাবে মানুষদেরকে ঠকায় এবং মানুষরাও কিভাবে সেই জ্যোতিষীর কথা বিশ্বাস করে নেয়, সেটা সম্বন্ধে খুব বিস্তারিত জানতে পারবো। আজকে আমরা এই গল্পটা বঙ্গানুবাদ করব। তোমরা সবাই ভিডিওটা দেখতে থাকো এবং শিখতে থাকো। দেখো, এই গল্পটা শুরুর আগে আমাদের গল্পের আগের হিস্ট্রি সম্বন্ধে জানতে হবে। এই গল্পের আগে কি ঘটেছিল। দেখো, এই গল্পের যে অ্যাস্ট্রোলজার অর্থাৎ জ্যোতিষী, যে আমাদের মেন ক্যারেক্টার, তার সম্বন্ধে বলা হয়েছে দ্য অ্যাস্ট্রোলজার অফ দ্য স্টোরি ওয়াজ দ্য সন অফ এ ফার্মার। এই গল্পের যে জ্যোতিষী সে ছিল একজন চাষির ছেলে। হি হ্যাড এ ফ্রেন্ড, তার ছিল একটা বন্ধু, নেমড, যার নাম গুরুনায়ক। তার নাম ছিল গুরুনায়ক। ওয়ান ডে দে ড্র্যাঙ্ক, একদিন তারা মদ্যপান করেছিল। অ্যান্ড কোয়ার্ল ব্যাডলি, এবং প্রচুর পরিমাণে তারা ঝগড়াঝাটি করেছিল বা গণ্ডগোল করেছিল। হি পাস্ট এ নাইফ থ্রু দ্য বডি অফ গুরুনায়ক, সে গুরুনায়কের শরীরের মধ্যে ছুরিবিদ্ধ করেছিল। অ্যান্ড পুস্ট হিম, এবং তাকে ঠেলে দিয়েছিল ইনটু এ ওয়েল, একটা কুয়োর মধ্যে। হি থট, সে ভেবেছিল, হিজ ফ্রেন্ড ডেড, তার বন্ধু হয় মৃত। সো হি লেফট দ্য ভিলেজ, সেজন্য সে গ্রাম ছেড়ে দিয়েছিল আউট অফ ফিয়ার, ভয়ে। অ্যান্ড চুজ দ্য প্রফেশন, এবং বেছে নিয়েছিল সেই পেশাটি অফ অ্যান অ্যাস্ট্রোলজার। কিসের পেশা? একজন জ্যোতিষীর পেশা। সো দ্যাট, যাতে করে হি মাইট নট বি ট্রেস আউট বাই হিজ এনিমি, যাতে করে তার শত্রুরা তাকে খুঁজতে না পারে। গুরুনায়ক ওয়াজ নট ডেড, গুরুনায়ক মৃত ছিল না। হি সেট আউট ইন সার্চ অফ হিম, সে তার খোঁজে বেরিয়ে পড়েছিল। ওয়ান ডে, একদিন, হোয়েন দ্য অ্যাস্ট্রোলজার ওয়াজ রেডি টু গো হোম, যখন সেই জ্যোতিষী বাড়ি যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল, গুরুনায়ক কেম টু হিম, গুরুনায়ক তার কাছকে এসেছিল। ইন দ্য ডার্ক, অন্ধকারের মধ্যে। হি ডিড নট রিকগনাইজ হিজ এনিমি, সে তার শত্রুকে চিনতে পারেনি। বাট দ্য অ্যাস্ট্রোলজার রিকগনাইজ হিম, কিন্তু সেই জ্যোতিষী তাকে চিনতে পেরেছিল। হোয়াট ডিড দ্য অ্যাস্ট্রোলজার টেল হিম, সেই জ্যোতিষী তাকে কি বলেছিল। হাউ ডিড হি গেট রিড অফ হিম, সে তার কাছ থেকে কিভাবে মুক্ত হয়েছিল। হোয়াট হ্যাপেন্ড অ্যাট লাস্ট, অবশেষে কি ঘটেছিল। রিড দ্য স্টোরি টু নো দ্য অ্যান্সার্স অফ অল দিজ কোশ্চেন্স, এই গল্পটা পড়ো। এই গল্পটা পড়লে আমরা এই যে এতগুলো প্রশ্ন উঠে এসছে, এই সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাব। তাহলে দেখো, এই গল্পের আমাদের যে বিভিন্ন রকম ক্যারেক্টারগুলো রয়েছে, সেই ক্যারেক্টারগুলো সম্বন্ধে একটু জেনে নিই, তারপর আমরা আসল গল্পে চলে যাব। দেখো, এই গল্পের যে অ্যাস্ট্রোলজার, সেই অ্যাস্ট্রোলজারে কি রিয়েল আইডেন্টিটিটা আননোন, অর্থাৎ তার প্রকৃত পরিচয় আমাদের কাছে অজানা। প্রিটেন্ড টু বি এ ওয়াইজ অ্যাস্ট্রোলজার, সে কিসের ভান করে? একজন জ্ঞানী জ্যোতিষীর ভান করে। ক্লেভার, সে হয় একজন চালাক। অবজারভ্যান্ট, ভালো বিচক্ষক। গুড অ্যাট ম্যানিপুলেটিং পিপল, এবং মানুষের মনটাকে পরিবর্তন করে দিতে সে ভালোই পারে। আর কে আছে? গুরুনায়ক দ্য স্ট্রেঞ্জার, অর্থাৎ গুরুনায়ক এখানে একজন অপরিচিত ব্যক্তি। সিক্স রেভেঞ্জ ফর বিং অ্যাটাকড, তার উপর আঘাত হানার জন্য সে প্রতিশোধ চাইছে। ডাজ নট রিকগনাইজ দ্য অ্যাস্ট্রোলজার, সে জ্যোতিষীকে চিনতে পারেনি। লিভ স্যাটিসফাইড, অবশেষে সে সন্তুষ্ট হয়েছিল। থিঙ্কিং হিজ এনিমি ইজ ডেড, এটা ভেবে যে তার শত্রু মৃত, মানে গুরুনায়ক অবশেষে সন্তুষ্ট হয়ে বাড়ি চলে গেছিলো এটা ভেবে যে তার শত্রু মারা গেছে। দ্য অ্যাস্ট্রোলজার্স ওয়াইফ, অ্যাস্ট্রোলজার অর্থাৎ জ্যোতিষীর স্ত্রী, এই গল্পে তার কথা খুব কমই বলা আছে। অ্যাপিয়ার্স ব্রিভলি, অর্থাৎ এই গল্পে তার কথা কমই রয়েছে। রিপ্রেজেন্টস ডোমেস্টিক পিস, সে বাড়ির শান্তি রক্ষা করে। সি ইজ আনওয়্যার অফ হার হাজব্যান্ডস পাস্ট, সে তার স্বামীর অতীত সম্বন্ধে তার কাছে পুরোটাই অজানা, মানে তার স্বামীর অতীত সম্বন্ধে সে বেশি কিছু জানে না। ঠিক আছে, তাহলে এই তিনজনের চরিত্রের কথাই মূলত বলা আছে এই গল্পের মধ্যে। এবার আমরা আসল গল্পে চলে আসি।
দেখো অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে, একটা জ্যোতিষীর দিন, লিখেছে কে? আর.কে. নারায়ণ। দেখো পাংচুয়ালি অ্যাট মিড ডে, স্বভাবতই নিত্যদিনের মতোই একদিন মধ্যদিনে হি ওপেন্ড হিজ ব্যাগ, সে তার ব্যাগটা খুলল, অ্যান্ড স্প্রেড আউট হিজ প্রফেশনাল ইকুইপমেন্ট, এবং তার পেশাগত জিনিসপত্রগুলো সব ছড়িয়ে দিল। হুইচ কনসিস্টেড অফ, যার মধ্যে ছিল এ ডজন কাউরি সেল, 1 ডজন কড়ি, এ স্কোয়ার পিস অফ ক্লোথ, একটা বর্গাকার কাপড়ের টুকরো, উইথ অবস্কিওর মিস্টিক চার্টস অন ইট, যার মধ্যে অস্পষ্ট রহস্যময় একটা চার্ট ছিল। এ নোটবুক, একটা নোট বই ছিল, অ্যান্ড এ বান্ডেল অফ পালমাইরা রাইটিং, এবং এক বান্ডিল তালপাতায় লেখা পুঁথি ছিল। হিজ ফোরহেড ওয়াজ রেসপ্লেন্ডেন্ট উইথ স্যাক্রেড অ্যাশ অ্যান্ড ভার্মিলিয়ন, তার কপাল জ্বলজ্বল করছিল পবিত্র ছাই এবং সিঁদুরের দ্বারা। অ্যান্ড হিজ আইস স্পার্কেলড, এবং তার চোখগুলো জ্বলজ্বল করছিল, উইথ এ শার্প অ্যাবনর্মাল গ্লিম, একটা তীক্ষ্ণ অস্বাভাবিক জ্যোতির দ্বারা। হুইচ ওয়াজ রিয়েলি অ্যান আউটকাম অফ এ কন্টিনিউয়াল সার্চিং লুক ফর কাস্টমার, যেটা ছিল অনবরত খদ্দের খোঁজার ফলাফল। অর্থাৎ দেখো, বাট হুইচ হিজ সিম্পল ক্লায়েন্টস, যেটা তার সহজ সাদাসিধে খদ্দেররা, টুক টু বি এ প্রফেটিক লাইট, এটাকে ভাবত একটা ঐশ্বরিক আলো, অ্যান্ড ফেল্ট কমফোর্টেড, এবং সন্তুষ্ট হতো। তাহলে বোঝা গেছে এই পর্যন্ত। দেখো যে একটা মধ্যদিনে সেই জ্যোতিষী এলো এবং তার ব্যাগের মধ্যে যা তার জিনিসপত্রগুলো ছিল সব ছড়িয়ে দিল, এবং তার মধ্যে কীগুলো ছিল? এইগুলো ছিল একটা কড়ি, একটা বর্গাকার কাপড়ের টুকরো যার মধ্যে কিছু লেখা ছিল, একটা নোট বই ছিল, আর তালপাতার পুঁথিতে লেখা এক বান্ডিল কিছু পুঁথি ছিল। তার কপালটা জ্বলজ্বল করছিল কিসে? পবিত্র ছায়া আর সিঁদুরে, এবং তার চোখগুলো চকচক করছিল একটা তীক্ষ্ণ অস্বাভাবিক জ্যোতির দ্বারা। যেটা এই জ্যোতিটা কিভাবে এসছে? এই জ্যোতিটা এসছে যে সে কন্টিনিউ কাস্টমার খুঁজে চলেছে, খদ্দের খুঁজে চলেছে। কিন্তু তার সহজ সাদাসিধে খদ্দেররা এটাকে একটা ঐশ্বরিক আলো হিসেবে ভাবত, আর তারা সন্তুষ্ট হতো। তারপরে দেখো, দ্য পাওয়ার অফ হিজ আইস ওয়াজ কনসিডারেবলি এনহ্যান্সড বাই দেয়ার পজিশান, তার চোখের ক্ষমতা অস্বাভাবিকভাবে বেড়ে গিয়েছিল তার অবস্থানের কারণে। প্লেসড অ্যাজ, যেটা রাখা ছিল, অর্থাৎ তার চোখগুলো ছিল, অ্যাজ দে ওয়ার বিটুইন দ্য পেন্টেড ফোরহেড অ্যান্ড দ্য ডার্ক হুইস্কার্স, তার চোখগুলো কোথায় ছিল? যে রং করা কপাল এবং কালো গোবদাড়ির মাঝে। হুইচ স্টিম, মানে সেই গোবদাড়িগুলো নেমে এসেছিল, স্টিম ডাউন হিজ চিক্স, তার গাল থেকে। তাহলে তার গোবদাড়িগুলো তার গাল থেকে নেমে এসেছিল। ইভেন এ হাফ উইটস আইস উড স্পার্কেল ইন সাচ এ সেটিং, এমনকি একজন বোকা লোকের চোখও এগুলো দেখে খুবই কী করতো? তারা অভিভূত হয়ে যেত। টু ক্রাউন দ্য এফেক্ট, এই ঘটনাটাকে আরও প্রভাবিত করার জন্য, হি ওন্ড এ স্যাফরন কালার টারবান, সে একটা গেরুয়া রঙের পাগড়ি পরত, অ্যারাউন্ড হিজ হেড, তার মাথার চারপাশে। দিস কালার স্কিম নেভার ফেল্ড, রঙের এই যে কম্বিনেশনটা, রঙের এই বাহারটা কখনোই ব্যর্থ হতো না। অর্থাৎ এই যে জ্যোতিষী, তার মাথায় একটা গেরুয়া কালারের পাগড়ি পরত এবং তার কপালে সিঁদুর, এগুলো ছিল, এই কালারটা দেখে তার কাস্টমাররা সহজেই ইমপ্রেস হয়ে যেত। তারপরে দেখো, পিপল ওয়ার অ্যাট্রাক্টেড টু হিম অ্যাজ বিজ আর অ্যাট্রাক্টেড টু কসমস, লোকেরা তার প্রতি আকৃষ্ট হতো যেভাবে মৌমাছি কসমস ফুলের উপর আকৃষ্ট হয়, অর ডালিয়া স্টকস, অথবা ডালিয়া ফুলের ডালের উপর আকৃষ্ট হয়। হি স্যাট আন্ডার দ্য বাউস অফ এ স্প্রেডিং ট্যামারিন ট্রি, সে বসত কোথায়? একটা তেঁতুল গাছের নিচে, এবং তেঁতুল গাছের ডালগুলো ছড়িয়ে পড়েছিল। হুইচ ফ্ল্যাঙ্কড এ পাথ, যার মধ্য থেকে একটা পথ চলে গিয়েছিল, রানিং থ্রু দ্য টাউন হল পার্ক, যেটা চলে গেছিলো একদম টাউন হল পার্কের দিকে।
ইট ওয়াজ এ রিমার্কেবল প্লেস, এটা ছিল একটা চমৎকার জায়গা। ইন মেনি ওয়েস, অনেক রকমভাবে। এ সার্জিং ক্রাউড ওয়াজ অলওয়েজ মুভিং আপ অ্যান্ড ডাউন দিস ন্যারো রোড মর্নিং টিল নাইট। এটা খুব একটা স্মরণীয় জায়গা কেন হয়েছিল, যে এখানে ব্যস্ত জনতা এই রাস্তাটা বরাবর আসা যাওয়া করতো, এই সরু গলিটা দিয়ে সকাল থেকে রাত পর্যন্ত তারা আসা যাওয়া করতো। এ ভ্যারাইটি অফ ট্রেডস, বিভিন্ন প্রকারের ব্যবসা অ্যান্ড অকুপেশন, পেশা, ওয়াজ রিপ্রেজেন্টেড অল অ্যালং ইটস ওয়ে, এর পাশে বসত। তাহলে এর পাশে বিভিন্ন প্রকারের ব্যবসা এবং পেশা চলত, যেমন কি মেডিসিন সেলার্স, ওষুধ বিক্রেতা, সেলার্স অফ স্টোলেন হার্ডওয়্যার, মানে চুরি যাওয়া জিনিসের যন্ত্রপাতি, অর জাঙ্ক অথবা ভাঙা যন্ত্রপাতি, ম্যাজিশিয়ানস জাদুঘর, অ্যান্ড অ্যাভাবল এবং সর্বোপরি অ্যান অকশনার, একজন নিলামদার। কিসের নিলামদার? অফ চিপ ক্লোথস, সস্তা জামাকাপড়ের নিলামদার। হু ক্রিয়েটেড, যে তৈরি করতো এনাফ ডিন অল ডে টু অ্যাট্রাক্ট দ্য হোল টাউন, যে সারাদিন যথেষ্ট পরিমাণে চিৎকার করত পুরো শহরকে আকর্ষণ করার জন্য। নেক্সট টু হিম ইন ভোসিফেরাসনেস কেম টু এ ভেন্ডর অফ ফ্রাইড গ্রাউন্ড নাটস, তার ঠিক পাশেই উচ্চস্বরে চিৎকার করা একজন বাদাম ভাজা বিক্রেতা ছিল। হু গেভ হিজ ওয়্যার এ ফ্যান্সি নেম, যে তার পণ্যগুলো অর্থাৎ মালপত্রগুলোর খুব দারুণ দারুণ মজাদার নাম দিত প্রত্যেক দিন। কলিং ইট বোম্বে আইসক্রিম ওয়ান ডে, একদিন বলতো বোম্বে আইসক্রিম, অ্যান্ড অন দ্য নেক্সট দিল্লি আলমন্ড, পরের দিন বলতো দিল্লি আলমন্ড, অ্যান্ড অন দ্য থার্ড রাজাস ডেলিকেসি, তৃতীয় দিনে বলতো রাজার পছন্দের খাবার, অ্যান্ড সো অন অ্যান্ড সো ফর্থ, এভাবেই সে চালিয়ে যেত। অ্যান্ড পিপল ফ্লক টু হিম, এবং লোকেরা তার কাছে ঝাঁকে ঝাঁকে যেত। এ কনসিডারেবল পোর্শন অফ দিস ক্রাউড ড্যালিড বিফোর দ্য অ্যাস্ট্রোলজার টু, যথেষ্ট পরিমাণে ওই ভিড়ের যথেষ্ট পরিমাণে লোক সেই জ্যোতিষীর কাছেও ভিড় জমাত। দ্য অ্যাস্ট্রোলজার ট্রান্স্যাক্টেড হিজ বিজনেস বাই দ্য লাইট অফ এ ফ্লেয়ার, সেই জ্যোতিষী তার ব্যবসা চালিয়ে নিত কিসের আলোতে? একটা মশালের আলোতে, বা একটা আগুনের যে জ্যোতিটা আসতো সে আগুনের জ্যোতি থেকে সে তার ব্যবসা চালিয়ে নিত। হুইচ ক্র্যাকেল, যেটা আওয়াজ করত, অ্যান্ড স্মোকড আপ, এবং ধুঁয়ো ছাড়ত, অ্যাভাব দ্য গ্রাউন্ডনাট হিপ নিয়ার বাই, সামনেই সেই বাদাম ভাজার স্তূপ থেকে। ঠিক আছে, তারপরে দেখো, হাফ দ্য এনচ্যান্টমেন্ট অফ দ্য প্লেস ওয়াজ ডিউ টু দ্য ফ্যাক্ট দ্যাট ইট ডিড নট হ্যাভ দ্য বেনিফিট অফ মিউনিসিপ্যাল লাইটিং, তাহলে এই জায়গাটা অর্ধেকটা মায়াবী হয়ে থাকতো বা জাদুময় হয়ে থাকতো এই কারণে যে এখানে কোনো পৌরসভার আলোর ব্যবস্থা ছিল না, সুবিধে ছিল না। তাহলে এই জায়গাটা একটু অদ্ভুতুড়ে বা জাদুময় হয়ে থাকতো এই কারণেই যে এখানে কোনো রকম পৌরসভার আলো ছিল না। দ্য প্লেস ওয়াজ লিট আপ বাই শপ লাইটস, এই জায়গাটা আলোকিত হতো দোকানের আলোতে। ওয়ান অর টু হ্যাজ হিসিং গ্যাস লাইট, এক অথবা দুজনের ছিল হিস হিস করে শব্দ করা গ্যাস লাইট। সাম হ্যাড নেকেড ফ্লেয়ার্স, কারু ছিল হচ্ছে আগুনের শিখা, যেগুলো ছিল স্টাক অন পোলস, যেগুলো খুঁটির সাথে বাঁধা ছিল। সামওয়্যার লিট আপ বাই ওল্ড সাইকেল ল্যাম্পস, কেউ আবার পুরনো সাইকেল ল্যাম্পের আলোর দ্বারা আলোকিত হতো। ওয়ান অর টু, এক অথবা দুজন, লাইক দ্য অ্যাস্ট্রোলজার্স, সেই জ্যোতিষীর মতো, ম্যানেজড উইদাউট লাইটস অফ দেয়ার ওন, তারা তাদের নিজের আলো নিজেরাই ম্যানেজ করে নিত, অর্থাৎ নিজেরাই জোগাড় করে নিত। ইট ওয়াজ এ বিওয়াইল্ডারিং ক্রিস ক্রস অফ লাইট রেস অ্যান্ড মুভিং শ্যাডোস, এটা ছিল আলোকরশ্মি এবং চলন্ত ছায়ার আলো আঁধারির একটা কাটাকুটি খেলা, অর্থাৎ এখানে আলোও রয়েছে আবার ছায়াও রয়েছে। দিস সুটেড দ্য অ্যাস্ট্রোলজার ভেরি ওয়েল, এটা অ্যাস্ট্রোলজারকে ভালোই মানাতো। ফর দ্য সিম্পল রিজন, এটা এর খুব সাধারণ কারণ ছিল, দ্যাট হি হ্যাড নট ইন দ্য লিস্ট ইন্টেন্ডেড টু বি অ্যান অ্যাস্ট্রোলজার হোয়েন হি বিগান লাইফ। এর কারণটা কী ছিল, যে
সে যখন তার জীবন শুরু করে তার জ্যোতিষী হওয়ার খুব কমই ইচ্ছা ছিল। অ্যান্ড হি নিউ নো মোর অফ হোয়াট ওয়াজ গোয়িং টু হ্যাপেন টু আদার্স দেন হি নিউ হোয়াট ওয়াজ গোয়িং টু হ্যাপেন টু হিমসেলফ নেক্সট মিনিট। আচ্ছা দেখো, হি নিউ নো মোর অফ হোয়াট ওয়াজ গোয়িং টু হ্যাপেন টু আদার্স, মানে অন্যজনের সাথে কি ঘটতে চলেছে সে সম্বন্ধে তার খুব কমই জ্ঞান ছিল। দেন হি নিউ হোয়াট ওয়াজ গোয়িং টু হ্যাপেন টু হিমসেলফ নেক্সট মিনিট, তার সাথে ঠিক পরের মুহূর্তে কি ঘটবে সে সম্বন্ধে যেমন তার জ্ঞান ছিল না, সেরকম তার কাস্টমারদের পরের মুহূর্তে কি ঘটতে পারে সে সম্বন্ধেও তার কোনো জ্ঞান ছিল না। হি ওয়াজ অ্যাজ মাচ এ স্ট্রেঞ্জার টু দ্য স্টার্স অ্যাজ ওয়ার হিজ ইনোসেন্ট কাস্টমার্স, তার নিষ্পাপ সহজ সাদাসিধে খদ্দেরদের মতোই সেও আকাশের গ্রহ নক্ষত্র সম্বন্ধে তারও অজ্ঞান ছিল, অর্থাৎ সেও গ্রহ নক্ষত্র সম্বন্ধে তারাদের সম্বন্ধে কমই জানত। ইয়েট হি সেড থিংস, তবুও সে এমন কিছু বলতো হুইচ প্লিজড অ্যান্ড অ্যাস্ট্রোনাইজড এভরিওয়ান, যেটা সকলকেই আনন্দিত করে দিত এবং অবাকও করে দিত। দ্যাট ওয়াজ মোর এ ম্যাটার অফ স্টাডি, এটা ছিল একটা অধ্যয়নের ব্যাপার, প্র্যাকটিস অভ্যাসের ব্যাপার, অ্যান্ড শ্রিউড গ্রেস ওয়ার্ক, এবং একটা অনুমান ভিত্তিক কাজ, এবং সেটা কেমন চালাকির দ্বারা, সে অনুমানের মধ্যে যেন চালাকিও থাকে। অল দ্য সেম ইট ওয়াজ অ্যাজ মাচ অ্যান অনেস্ট ম্যানস লেবার অ্যাজ এনি আদার, একই রকমভাবে একজন সৎ ব্যক্তির পরিশ্রমের মতোই এটাও ছিল একটা তার কাজ। অ্যান্ড হি ডিজার্ভ দ্য ওয়েজেস, এবং সে পারিশ্রমিক পাওয়ার যোগ্য ছিল। হি ক্যারিড হোম অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, দিন শেষে সে বাড়িতে যে পারিশ্রমিকটা নিয়ে যায় বলছে সেটা তার যোগ্য ছিল, কারণ এখানেও তাকে পরিশ্রম করেই উপার্জন করতে হতো। তারপরে দেখো, হি হ্যাড লেফট হিজ ভিলেজ উইদাউট এনি প্রিভিয়াস থট অর প্ল্যান, সে তার বাড়ি ছেড়েছিল কোনো রকম পূর্ব পরিকল্পনা বা ভাবনা ছাড়াই। ইফ হি হ্যাড কন্টিনিউড দেয়ার, যদি সে সেখানে রয়ে যেত, হি উড হ্যাভ ক্যারিড ওয়ান অফ দ্য ওয়ার্ক অফ হিজ ফোরফাদার্স, তাহলে তাকে তার পূর্বপুরুষদের কাজটাই চালিয়ে নিয়ে যেতে হতো। নেমলি কী কাজগুলো ছিল? টিলিং দ্য ল্যান্ড, মানে ভূমি চাষ করা, ভূমি কর্ষণ করা, লিভিং বাস করা, ম্যারিং বিয়ে করা, অ্যান্ড রিপেনিং ইন হিজ কর্নফিল্ড, এবং তার যে ভুট্টা ক্ষেতটা ছিল সেই ভুট্টা ক্ষেতে ভুট্টা ফলানো, অ্যান্ড অ্যানসেস্ট্রাল হোম, এবং তার পূর্বপুরুষদের বাড়িটাকে পাকা বাড়িতে পরিণত করা বা আরও মেরামত করা। বাট দ্যাট ওয়াজ নট টু বি, কিন্তু সেটা হওয়ার ছিল না। হি হ্যাড টু লিভ হোম উইদাউট টেলিং এনি ওয়ান, কাউকে না বলেই তাকে বাড়ি ছাড়তে হয়েছিল। অ্যান্ড হি কুড নট রেস্ট টিল হি লেফট ইট বিহাইন্ড এ কাপল অফ 100 মাইলস, যতক্ষণ না সে কয়েকশো মাইল দূরে চলে যাচ্ছে সে থামেনি, সে বিশ্রাম নেয়নি, অর্থাৎ সে গ্রাম ছেড়ে যখন বেরিয়ে গেছিলো তখন কোনো রকম বিশ্রাম না নিয়েই 100 মাইল হেঁটে চলেছিল। টু এ ভিলেজার ইট ইজ এ গ্রেট ডিল, একজন গ্রামবাসীর পক্ষে এটা একটা মহান কাজ। অ্যাজ ইফ অ্যান ওশান ফ্লোড বিটুইন, মনে হচ্ছিল যেন এর মাঝে একটা সমুদ্র বয়ে গেছে। তাহলে প্রথমে সে জ্যোতিষী ছিল না, পরিস্থিতি তাকে জ্যোতিষী হতে বাধ্য করেছে। হি হ্যাড এ ওয়ার্কিং অ্যানালিসিস অফ ম্যানকাইন্ডস ট্রাভেল, মানবজাতির সমস্যা নিয়ে তার একটা বিশ্লেষণ ছিল। কি কি সমস্যা? ম্যারেজ, বিয়ে, মানি, টাকা, অ্যান্ড দ্য ট্যাঙ্গেলস অফ হিউম্যান টাইস, এবং মানববন্ধনের বিভিন্ন রকম খুঁটিনাটি সমস্যা। লং প্র্যাকটিস, দীর্ঘ অভ্যাস, হ্যাড শার্পেন্ড হিজ পারসেপশন, তার দৃষ্টিভঙ্গিটাকে আরও তীক্ষ্ণ করেছিল। উইদিন 5 মিনিটস হি আন্ডারস্টুড হোয়াট ওয়াজ রং, 5 মিনিটের মধ্যে সে বুঝে যেত যে ভুলটা কোথায় হয়েছে, ভুলটা ছিল কোথায়। হি চার্জ 3 পাইস পার কোশ্চেন, প্রতি প্রশ্নের জন্য সে 3 পয়সা করে ধার্য করত। অ্যাট নেভার ওপেন্ড হিজ মাউথ, এবং কখনোই তার মুখ খুলত না। টিল দ্য আদার
হ্যাড স্পোকেন ফর অ্যাটলিস্ট 10 মিনিটস, যতক্ষণ না অন্যজন কমপক্ষে 10 মিনিট কথা বলছে ততক্ষণ। হুইচ প্রোভাইড হিম এনাফ স্টাফ, যেটা তাকে যথেষ্ট পরিমাণে তথ্য সরবরাহ করত। ফর এ ডজন অ্যান্সার্স অ্যান্ড অ্যাডভাইসেস, 1 ডজন উত্তর এবং উপদেশের জন্য। তাহলে সে 3 পয়সা করে ধার্য করত প্রতি প্রশ্নের জন্য, এবং অপরপক্ষ যতক্ষণ না 10 মিনিট ধরে কথা বলছে সে তার মুখ খুলত না, এবং এটা তাকে যথেষ্ট পরিমাণে উত্তর এবং উপদেশ সরবরাহ করত। হোয়েন হি টোল্ড দ্য পারসন বিফোর হিম, যখন সে তার পাশের জনকে বলতো। গেজিং অ্যাট হিজ পাম, তার হাতের তালুর দিকে তাকিয়ে। ইন মেনি ওয়েজ ইউ আর নট, অনেক রকমভাবে ইউ আর নট গেটিং দ্য ফুলেস্ট রেজাল্টস অফ ইউর এফোর্টস, তোমার পরিশ্রমের যথেষ্ট পরিমাণে তুমি ফল পাচ্ছ না। 9 আউট অফ 10 ওয়ার ডিসপোজড টু অ্যাগ্রি উইথ হিম, 10 জনের মধ্যে 9 জন তারা তার সাথে রাজি হয়ে যেত। অর হি কোশ্চেন্ড, অথবা সে প্রশ্ন করত। ইজ দেয়ার এনি ওমেন, সেখানে কি কোনো মহিলা রয়েছে। ইন ইউর ফ্যামিলি, তোমার পরিবারের মধ্যে। মে বি ইভেন এ ডিস্টেন্ট রিলেটিভ, হয়তো কোনো দূর সম্পর্কের আত্মীয়। হু ইজ নট ওয়েল ডিসপোজড টুয়ার্ডস ইউ, যে তোমার প্রতি সদয় নয়। অর হি গেভ অ্যান অ্যানালিসিস অফ ক্যারেক্টার, অথবা সে চরিত্রের বিশ্লেষণ করত। মোস্ট অফ ইউর ট্রাভেলস, আপনার বেশিরভাগ সমস্যা। আর ডিউ টু ইউর নেচার, তোমার স্বভাবের জন্য। হাউ ক্যান ইউ বি আদারওয়াইজ উইথ স্যাটার্ন হোয়ার হি ইজ, শনি যেখানে রয়েছে তাকে ছাড়া তুমি কীভাবেই বা কাজ করতে পারবে। মানে এখানে বলতে চাইছে যে শনি তার শনি একটা গ্রহ, শনি তার কাজটাকে বাধা দিয়ে রেখেছে। ইউ হ্যাভ অ্যান ইম্পেটাস নেচার, তোমার মধ্যে রয়েছে একটা ক্রুদ্ধ স্বভাব। অ্যান্ড এ রাফ এক্সটেরিয়র, আর একটা রয়েছে, আর তোমার বহি আবরণটা কেমন, খুবই রাফ, অর্থাৎ রুক্ষ। তোমার বহি আবরণটা খুবই রুক্ষ, অর্থাৎ মানে এখানে জ্যোতিষী বলতে চাইছে যে তোমার ভিতরটা খুবই নরম এবং বাইরেটা খুবই কঠিন। দিস এন্ডিয়ার্ড হিম টু দেয়ার হার্টস ইমিডিয়েটলি, এইটা তাদের হৃদয়টাকে খুব সহজেই জয় করে নিত। ফর ইভেন দ্য মাইল্ডেস্ট অফ আস লাভস টু থিঙ্ক দ্যাট হি হ্যাজ এ ফরবিডিং এক্সটেরিয়র, আমাদের মধ্যে সবচেয়ে নরম স্বভাবের ব্যক্তিও এটা ভাবতে ভালোবাসে যে তার মধ্যে একটা ক্রুদ্ধ ভাব রয়েছে, তার বহি আবরণটা একটু রাগী রাগী ভাব রয়েছে, ক্রুদ্ধ ভাব রয়েছে। দ্য নাটস ভেন্ডর ব্লিউ আউট হিজ ফ্লেয়ার অ্যান্ড রোজ টু গো হোম, সেই বাদাম বিক্রেতা সে তার আগুনটা নিভিয়ে দিয়েছিল এবং বাড়ি যাওয়ার জন্য উঠে দাঁড়িয়েছিল। দিস ওয়াজ এ সিগন্যাল ফর দ্য অ্যাস্ট্রোলজার টু বান্ডেল আপ টু, এটা সেই জ্যোতিষীর কাছেও একটা সংকেত ছিল জিনিসপত্র গুটিয়ে নেওয়ার। সিন্স ইট লেফট হিম ইন ডার্কনেস, যেহেতু এটা তাকে অন্ধকারের মধ্যে ফেলে রেখে যেত। এক্সেপ্ট ফর এ লিটিল শ্যাফট অফ গ্রিন লাইট হুইচ স্ট্রেড ইন ফ্রম সামহোয়ার অ্যান্ড টাচড দ্য গ্রাউন্ড বিফোর হিম, তাহলে এটা তাকে অন্ধকারে রেখে যেত শুধুমাত্র একটা ছোট্ট সবুজ রঙের আলোর আভা ছাড়া, যেটা কোথাও থেকে আসতো এবং তার সামনে মাটি স্পর্শ করত। হি পিকড আপ হিজ কাউরি সেলস, সে তার কড়িগুলো তুলে নিল। অ্যান্ড প্যারাফার্নেলিয়া, এবং তার যে সরঞ্জামগুলো ছিল সেগুলো। অ্যান্ড ওয়াজ পুটিং দেম ব্যাক ইনটু হিজ ব্যাগ, এবং সেগুলো তার ব্যাগের মধ্যে সব ভরে নিল। হোয়েন দ্য গ্রিন শ্যাফট অফ লাইট ওয়াজ ব্লটেড আউট, যখন সেই সবুজ আলোর আভাটা যখন ধীরে ধীরে কমে আসতে লাগলো। হি লুকড আপ, সে মাথা তুলে দেখল। অ্যান্ড স এ ম্যান, একটা মানুষকে দেখল। স্ট্যান্ডিং বিফোর হিম, তার সামনে দাঁড়িয়ে রয়েছে। হি সেন্সড এ পসিবল ক্লায়েন্ট, সে বুঝতে পারল যে একজন খদ্দের হতে পারে। অ্যান্ড সেড, এবং বলল, ইউ লুক ডাউন সো কেয়ারওয়ার্ন, তোমাকে চিন্তিত দেখাচ্ছে। ইট উইল ডু ইউ গুড টু সিট ডাউন ফর এ হোয়াইল
অ্যান্ড চ্যাট উইথ মি। এটা ভালো হবে যদি তুমি আমার পাশে কিছুক্ষণের জন্য বসো আর আমার সাথে তুমি কথা বলো। দ্য আদার গ্রাম্বেলড সাম ভেগ রিপ্লাই। অন্যজন অস্পষ্টভাবে বিড়বিড় করে কিছু উত্তর দিল। দ্য অ্যাস্ট্রোলজার প্রেসড হিজ ইনভাইটেশন। সেই জ্যোতিষী তাকে জোর করে আমন্ত্রিত করল। হয়েরাফন দ্য আদার থ্রাস্ট হিজ পাম আন্ডার হিজ নোজ। যেখানে অন্যজন তার হাতের তালুটা তার নাকের নিচে মেলে ধরল। সেইং বলল, ইউ কল ইয়োর সেলফ অ্যান অ্যাস্ট্রোলজার। তুমি নিজেকে একজন জ্যোতিষী মনে করো? দ্য অ্যাস্ট্রোলজার ফেল্ড চ্যালেঞ্জড। সেই জ্যোতিষী প্রতিদ্বন্দ্বিতার অনুভব করল, চ্যালেঞ্জের অনুভব করল। অ্যান্ড সেড এবং বলল, টিল্টিং দ্য আদার্স পাম টুয়ার্ডস দ্য গ্রিন শ্যাফট অফ লাইট। মানে সেই সবুজ আলোর আভার দিকে তার হাতের তালুটা কাত করে বলল, ইয়োরস ইজ এ নেচার। তোমার একটি প্রকৃতি। বাস এটুকু বলে তাকে থামিয়ে দেওয়া হয়েছে। ও স্টপ দ্যাট। ও থামুন তো। দ্য আদার সেড অন্যজন বলল, টেল মি সামথিং ওর্থ ওয়াইল। আমাকে কিছু মূল্যবান কিছু কথা বলুন। ঠিক আছে, এখান পর্যন্তই আমাদের প্রথম পার্ট হলো। এরপর আমরা জানব এরপরে কি ঘটেছিল। এই গল্পটা তোমরা নিজেরাও একবার রিডিং পড়ে নেবে, আর যদি বুঝতে অসুবিধা হয় আমাকে জানাবে। এর পরের ক্লাসে আমরা এর সেকেন্ড পার্ট বের করাবো এবং পুরো গল্পটা শেষ করে দেব। আজকে এখানেই থাক। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও। সকলকে গুড বাই।